শুরু করছি আপনার সঙ্গে সঙ্গে আছি এজি মাহমুদ। আজকে আমরা আলাপ করতে চাই চীন সূত্র। সেই প্রসঙ্গে আলাপে আমাদের সঙ্গে রয়েছেন আল মামুন মৃধা, তিনি সাধারণ সম্পাদক বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। মামুন ভাই, আপনাকে স্বাগত আমাদের এই আজকের আলাপ এবং আয়োজনে। আপনাকেও ধন্যবাদ আমাকে ডাকার জন্য। মামুন ভাই, বিদেশের সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক বলি, আমরা পণ্য আমদানির কথা বলি বা ব্যাংকিং যোগাযোগ বা যাতায়াত যেটাই বলি না কেন, সেজন্য কিন্তু আমাদের বৈদেশিক মুদ্রার খুবই প্রয়োজন। যারা ব্যবসায়ী রয়েছেন তাদের পণ্য আমদানিতেও আসলে বৈদেশিক মুদ্রা খুব জরুরি, কারণ এলসি খুলতে হয়, সে পণ্য নিয়ে আসতে হয়, এই জন্য বিদেশি মুদ্রার কোনো বিকল্প নেই, আমাদের এই যোগান বাড়াতেই হবে। কিন্তু এই সময়টাতে এসে বিদেশি মুদ্রার এক ধরনের চাপ আমরা অনুভব করছি, বিশেষ করে ডলারের মার্কেটের ক্ষেত্রে, যে মার্কিন ডলার আমরা কখনো কখনো খানিকটা স্টেবল হচ্ছে, খানিক সময় আবার চাপে পড়ে যাচ্ছে। অনেক ব্যাংকে গিয়ে যারা আমদানিকারক আছেন তারা এলসি খুলতে গিয়ে এক ধরনের চাপ অনুভব করছেন। এখন ডলারের বিকল্প মুদ্রা কি রয়েছে, বা ব্যবসায়ীরা কি ভাবছেন যে ডলারের বিকল্প কোনো মুদ্রা দিয়ে এই চাপ সামাল দেওয়ার মতো অবস্থা কি বা কোনো পরিকল্পনা কি নেওয়া যায় কিনা? পরিকল্পনার কথা তো অনেক দিন ধরেই হচ্ছে। সেই 2018-তে প্রথম সার্কুলার আপনার চীনের ইউয়ানে এলসি খোলার জন্য বাংলাদেশ ব্যাংকের অনুরোধ যেটা ছিল ব্যাংকগুলোর প্রতি, তারপর 2022-এ, এবং ধাপে ধাপে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইউয়ানে এখানে ব্যাংক অ্যাকাউন্ট খোলা এবং আরটিজিএস, এবং ফাইনালি যেই প্রবলেমগুলোর কারণে আমরা এখনও পর্যন্ত এই ফ্যাসিলিটেশনটাকে অ্যাভেইল করতে পারিনি, সেটা ছিল হচ্ছে আমাদের এখানে যথেষ্ট পরিমাণ ইউয়ানের রিজার্ভ ছিল না। তো সেটাকেও মোকাবেলা করার জন্য একটা ব্যবস্থা নিয়ে আমরা বেশ কিছু কথাবার্তা শুনতে পাচ্ছি। চীনের যে লোন, এখানে একটা ব্যাপার বিবেচ্য যে একটা দেশের যেই রিজার্ভ থাকে, সেই রিজার্ভের, আমরা একটা দেশ না বলে স্পেসিফিক্যালি বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশের রিজার্ভের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনি যে কথাটা উল্লেখ করলেন যে বিদেশে আমাদেরকে পেমেন্ট করতে হয়, এবং একক দেশ হিসাবে চীন আমাদের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার। চীনের আপনার যেই কাস্টমস আছে, সেই কাস্টমসের ডেটা যদি আমরা ধরি, প্রায় $28 বিলিয়ন আমাদের বাইলেটারাল ট্রেড হয়। এবং বাংলাদেশের যে ডেটা আছে, আসলে বাংলাদেশের ডেটা এক এক অথরিটির এক এক রকমের। বাংলাদেশ ব্যাংক এক কথা বলে, ইপিবি এক কথা বলে, তারপর এনবিআর এক কথা বলে। সো আমরা যদি চীনের কাস্টমসের ডেটাটাকে ধরে নিই, যেটা ইউনিফাইড, সেটা হচ্ছে $28 বিলিয়ন এখন আমরা ট্রেড করছি। তার মধ্যে $27 বিলিয়ন কিন্তু আমরা ইউএসডিতে পেমেন্ট করছি চায়নাতে। তো সেক্ষেত্রে আমাদের ইউএসডির একটা বড় অংশ যেহেতু চীনে চলে যাচ্ছে, সেটাকে সাবস্টিটিউট করার জন্য আমরা চীনের মুদ্রায় যদি এই আপনার লেনদেনগুলো করতে পারি, এবং সেই মুদ্রাকে যোগান দেওয়ার মতো যথেষ্ট পরিমাণ ইউয়ান যদি আমাদের ব্যাংকগুলোর কাছে মজুদ থাকে, তাহলে আমার মনে হয় যে এটা বাংলাদেশের জন্য যথেষ্ট সাশ্রয়ী একটা পদক্ষেপ হবে। কারণ বেশ কিছু রিপোর্ট আপনারা পড়ে থাকবেন যে আপনার এই যে আমাদের দুইবার চেঞ্জ করতে হচ্ছে, টাকা থেকে ডলার করতে হচ্ছে, ডলার থেকে ওরা আবার ওদের দেশে ইউয়ান করছে, তখন ফ্র্যাকশন বের হয়ে যাচ্ছে। রাইট। আমাদের এতে ডিরেক্ট এবং ইনডাইরেক্ট এফেক্ট হিসাবে আপ টু 17% পর্যন্ত আমাদের খরচ বাড়ে। সো এক হচ্ছে খরচ কমানো, দুই আমাদের কাছে এই মুহূর্তে ডলারের যথেষ্ট পরিমাণ মজুদ নাই। সো সেটার বিকল্প হিসাবে ডলারের উপরে যে অত্যন্ত বড় চাপ আছে, সেটার বিকল্প হিসাবে আমাদের একটা প্রচেষ্টা হতে পারে যে আমরা ইউয়ানে, পৃথিবীর বহু দেশ এটা করছে, এবং আমি আপনাকে একটা ডেটা শেয়ার করতে চাই। সেটা হচ্ছে গ্লোবাল টাইমস এর ডেটা অনুযায়ী, সেটা হচ্ছে যে হোল ওয়ার্ল্ডের যে গ্লোবাল ট্রেড আছে, সেটার প্রায় 24% এখন কিন্তু ইউয়ানে সেটেল হচ্ছে। এবং আপনার আমরা যদি করোনা পরবর্তীতে যেই ট্রেড হচ্ছে, গ্লোবাল ট্রেড হচ্ছে, সেটা যদি আমরা হিসাব করে দেখি, সেটা হচ্ছে ক্রস বর্ডার সেটেলমেন্ট চাইনিজ কারেন্সিতে এখন প্রায় 42.1 ট্রিলিয়ন ইউএন, উইচ ইজ ইকুইভ্যালেন্ট টু 5.85 ট্রিলিয়ন ইউএসডি তে সেটেল হচ্ছে। মোহন ভাই, মানে এটা কি চীনের সঙ্গে সেই দেশগুলোর হচ্ছে, নাকি ইউয়ানে, ধরে নিলাম যে রাশিয়া, আর্জেন্টিনা, তারাও কি ইউয়ানে ট্রেড করছে, নাকি চীন রাশিয়া, চীন আর্জেন্টিনা এভাবে ট্রেড হচ্ছে? সেইটা দেখুন, আমরা এখন গ্লোবালি যে অবস্থায় আছি, স্পেশালি রাশিয়া ইউক্রেন ওয়ারের পরে এবং স্যাংশনের জন্য, সো এইটাকে বিবেচনায় নিলে অনেক সময় তিন পক্ষ মিলিয়ে এই জিনিসটা হচ্ছে।
অনেক সময় চীনের সাথে সরাসরিও হচ্ছে। আমি যদি এক্সাম্পল দিই, আমাদের পার্শ্ববর্তী দেশ এর আপনি জানেন যে তারা বড় পরিমাণে তেল আপনার ইম্পোর্ট করছে রাশিয়া থেকে, এবং এই ট্রানজ্যাকশনের একটা বড় অংশই কিন্তু আপনার ইউয়ানে হচ্ছে। এবং তারপরে যদিও ইউয়ানটা একটা তৃতীয় দেশের মুদ্রা, সেটাতে হচ্ছে, ডলারও তো তাই। হ্যাঁ, ডলারও তাই। আমি যখন চীনের সঙ্গে ট্রেড করছি তখন ডলার তো তৃতীয় দেশের মুদ্রা। এখানে তিন পক্ষই জড়িত হয়ে যাচ্ছে। ঠিক, আপনি ঠিকই বলেছেন। ঠিক একইভাবে আমাদের কাছে যে প্রস্তাবনাটা এসেছিল যে রূপপুরের পেমেন্টটা যেটা আছে, সেটা রুবলে পেমেন্ট করা যায় কিনা, এরকম রুবল এবং বা ইউয়ানে, ঠিক আছে, দুটোই অপশন ছিল, দুটো অপশনই আছে। সো এটা যেমন হচ্ছে, আবার আপনার চীনের সাথে সরাসরিও আপনার ট্রেড সেটেল করছে অনেকে। আমরা যদি সৌদি আরামকোর কথা ধরি, পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানিগুলোর একটা, এবং তাদের এখন মেইন আপনার বায়ার হচ্ছে চায়না, এবং পুরো সেটেলমেন্টটাই কিন্তু এখন ইউয়ানে হচ্ছে সৌদির সাথে। সো এইটা খুব এখন প্রচলিত একটা পন্থা হয়ে গেছে আপনার সারা বিশ্বব্যাপী। আপনি যদি বিশ্ব মুদ্রা তহবিলের আপনার যে 5টা স্বীকৃত কারেন্সি আছে, IMF এর স্বীকৃত কারেন্সি আছে, তাদের মধ্যে যদি আপনি দেখেন যে গত 5 বছরে কোন মুদ্রাটা সবচেয়ে দ্রুত বর্ধনশীল এবং কোন মুদ্রাটা সবচেয়ে দ্রুত নিম্নগামী পর্যায়ে আছে, তাহলে এইসব ডেটা ইন্টারনেটে দেয়াই আছে। আমরা দেখেছিলাম যে আর্জেন্টিনা যে চীন থেকে যে এই ঋণ নিয়েছিল ইউয়ানে, সেটা আমরা দেখেছি। পরবর্তীতে দেখা গেল আর্জেন্টিনার কারেন্সি যখন সংকট দেখা দিল, তারা তো IMF এর এক ধরনের পলিসির মধ্যে ছিল, তারা IMF থেকে ঋণ নিয়েছিল। তো কিস্তি পরিশোধে যখন তারা ডলারে দিতে পারলো না আর্জেন্টিনা, তখন আমরা দেখলাম যে আর্জেন্টিনা ইউয়ানে IMF-কে কিস্তি তার পরিশোধ করলো। তো সেই IMF এর ঋণ তো আমরাও নিয়েছি। সুতরাং যদি আমরা কোনো কারণে মানে ইউয়ানে IMF-কে আমাদের কিস্তি রিপেমেন্ট করতে চাই, সেই দুয়ারও কি খোলা থাকবে বলে মনে হয় কিনা? সেইটা তো IMF এর সাথে নেগোসিয়েশনে পরে না, যেহেতু এখানে উদাহরণ রয়েছে স্বীকৃত কারেন্সি, এবং উদাহরণ তৈরি হয়েছে যে আর্জেন্টিনা তার রিপেমেন্ট করেছে ইউয়ানে, সুতরাং আমরা চাইলেও হয়তো নেগোসিয়েশনে হয়তো বা ইউয়ানে পেমেন্টের একটা অপশন হয়তো পেতে পারি আমরা। রাইট। আচ্ছা, এখন চীন আমাদেরকে, আপনি জানেন যে আপনি বলছিলেন যে চীনের সঙ্গে বাণিজ্যের কথা, বাণিজ্য ঘাটতিও তো অনেক বড় চীনের সাথে আমাদের, প্রায় 1900 কোটি ডলার যদি হিসাব করি আমরা, এই রকম পরিমাণ বাণিজ্য ঘাটতি। আর আমাদের ইপিবির হিসাবে দেখা যাচ্ছে আমরা 68 বিলিয়নের মতো এক্সপোর্ট করছি চীনে 2022-23-24 অর্থ বছরে যদি ডাটা দিই। তো বড় ধরনের বাণিজ্য ঘাটতি আছে। আমরা ইউয়ান পাবো কোথায়? আমরা যে ট্রেড করবো চীনের সাথে, চীনে তো আমরা বেশি ইম্পোর্ট করছি, আমরা তো এক্সপোর্ট কম করছি। এত ইউয়ান আমরা কোথায় পাবো ট্রেড করার মতো? একটা ব্যাপার যেটা হচ্ছে যে আপনার এই মুহূর্তে যেটা নিয়ে কথা হচ্ছে, প্রায় 5 বিলিয়ন ইউএসডি সম পরিমাণ ইউয়ান চীন আমাদেরকে লোন হিসাবে দিতে আগ্রহী আছে বাইলেটারাল ট্রেডকে ফ্যাসিলিটেট করার জন্য। দ্বিতীয় হচ্ছে আপনার এর আগেও আমি আপনাদের সংবাদপত্রের বরাতেই বলছি যে প্রায় 764 কোটি ডলার চীনের এক্সিম ব্যাংক, যেটা বাংলাদেশকে 7টা প্রজেক্টে আপনার লোন হিসাবে দিচ্ছে, সেই লোনটা পুরোটা অথবা আংশিক বাংলাদেশ যেটা প্রয়োজন মনে করবে সেই অনুযায়ী আপনার বাংলাদেশকে কিন্তু তারা ইউয়ানে দিতে আগ্রহী যদি বাংলাদেশ চায়। তো সেটার কারণ হিসাবে আমরা যেটা তারা উল্লেখ করেছে সেটা হচ্ছে যে এখন আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরে, প্রায় অর্ধ দশক হয়ে গেল, ডলারের যে প্রাইস সেটা বিভিন্ন গ্লোবাল কারণ এবং আমেরিকার নিজস্ব মুদ্রানীতির কারণে প্রায় সবগুলো উন্নয়নশীল দেশেই কিন্তু ডলারের দাম বাড়ছে। শুধু যে বাংলাদেশ সাফার করছে তা না। এবং আমরা সেই বাড়াটা দেখলাম কোথায় গেল, 85 টাকার থেকে সেটা এখন প্রায় 120 টাকার কাছাকাছি চলে আসছে। কোলাবাজার থেকে আমাদেরকে কিনা যদি এলসি করতে হয় তাহলে সেটা 25, 27, 28 পর্যন্ত পড়ে যায়। সো দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আপনার বেশ কিছু সঙ্গত কারণেই শুধু বাংলাদেশ না, আরও বেশ কিছু দেশের আপনার এই রিজার্ভ আপনার একটা সংকটময় অবস্থায় ছিল ইউএসডির। এবং আমাদের পারিপার্শ্বিক যে দেশগুলো আছে, আমরা বেশ কিছু দেশকেই দেখলাম যে তাদের ঋণ খেলাপি পর্যন্ত হয়ে যেতে হয়েছিল। সো এই জিনিসটাকে বাইপাস করে আমরা যদি আপনার ইউয়ানের একটা রিজার্ভ এখানে করতে পারি তাহলে, এবং আমাদের প্রয়োজনগুলো এই ঋণ নেয়া, ফেরত দেয়া, আপনার চীন থেকে কেনা বেচা, এবং চীনের অন্যান্য দেশও যদি এখন ইউয়ানকে অ্যাকসেপ্ট করে
তাহলে সেই জায়গারও পেমেন্টগুলো যদি আমরা ইউয়ানে করতে চাই তাহলে ওই যে প্রজেক্ট ফাইন্যান্সের জন্য যে অর্থটা এখানে আসবে সেখান থেকেও আমরা এটা ব্যবহার করতে পারবো। তৃতীয় যেটা হচ্ছে যে আপনার চীনের বিভিন্ন সহায়তা কর্মসূচি আছে এবং চীন থেকে বিভিন্ন প্রজেক্ট চলছে বাংলাদেশে, সেগুলোর একটা আপনার একটা প্রজেক্ট ভ্যালু ফিক্স আপ করে নিয়েছেন এবং তার পরিপ্রেক্ষিতে আপনার এখানে টাকায় কত পেমেন্ট করতে হবে সেটার একটা অ্যামাউন্ট ফিক্স আপ করা ছিল। যখন আপনার ইউএসডি প্রাইস বাড়বে খুব স্বাভাবিকভাবে আপনার প্রজেক্টের মূল্যায়ন বেড়ে যাচ্ছে, রাইট, কস্ট বেড়ে যাচ্ছে এবং সেই বাড়াটা বাড়ছে কত, প্রায় 30%-এর মতো। সো এইটা উভয় দেশের জন্যই একটা বার্ডেন হিসেবে কাজ করে, রাইট, বার্ডেন হিসেবে কাজ করে। যেমন ডলারের দাম যখন আমরা দেখলাম 110 টাকা থেকে অফিসিয়াল রেট 117 টাকা হলো, অটোমেটিক্যালি আমাদের যে বৈদেশিক ঋণের যে চাপ সেটি 70,000 টাকার মতো, 70,000 কোটি টাকার মতো বেড়ে গেল। ঠিক তাই। সো আপনি যদি কম্পারেটিভ পিকচারটা দেখেন যে ডলারের প্রাইস কত বাড়লো এবং ইউয়ানের প্রাইস টাকার সাথে কত বাড়লো, এখন মামুন একটা বিষয় সেটা হচ্ছে যখন ডলারের দাম যখন বাড়ে মার্কেটে 110 টাকা থেকে 17 টাকা হয় বা খোলা বাজারে কিনতে গেলে 125 টাকা, 26 টাকা, 27 টাকা ডলার, তখন ইউয়ানের মার্কেটটা কি এরকম ওঠানামা করে কিনা, ভোলাটাইল হয় কিনা, অস্থির হয় কিনা ডলারের সঙ্গে? না, সেটা হয়। কেমন হয় সেটা? কিন্তু সেইটা যেটা আপনি 30% জাম্প দেখছেন, মানে 85 টাকা থেকে দেখছেন যে অফিসিয়াল রেট 117 টাকা হয়ে যায়, আর সেই জায়গায় ইউয়ানের অফিসিয়াল রেটটা এই 14 টাকার থেকে হয়েছে 17 টাকা, 17 টাকার কাছাকাছি, 17 টাকার নিচে। সো আপনি যদি কম্পেয়ার করতে যান যে এই দুইটার মুদ্রার টাকার সাথে কত বেড়েছে, তাহলে কিন্তু দেখবেন যে আমরা ইউয়ানের সাথে অনেক বেশি কমফোর্ট জোনে আছি। অত বাড়েনি, কিছুটা বেড়েছে, বাট সেটা খুবই নমিনাল। সেটা মানে ডলারেরই অস্থিরতা তৈরি হলে খানিকটা প্রভাবিত করে ইউয়ানের মার্কেটে, সেটা খুব বেশি নয়, আশঙ্কার জায়গায় সেটা নেই। সো এই সকল বিবেচনায় আমরা আপনার প্রশ্নটা যেখানে ছিল যে ইউয়ান কোত্থেকে আসবে, সো বাংলাদেশের চাহিদা মাফিক প্রজেক্ট ফাইন্যান্সগুলো যদি ইউয়ানে হয় এবং যদি আমরা চীন থেকে যে লোনের কথা হচ্ছে সেটাকে এভেইল করতে পারি, তাহলে প্রায় যেই কথাটা বললাম যে চীনকে যেই পরিমাণ টাকা ফেরত দেওয়ার কথা আমাদের, সেটা ট্রেডের জন্যই হোক, প্রজেক্ট ফাইন্যান্সের জন্যই হোক, সেটা আমরা এখান থেকে ইউয়ানেই ফেরত দিতে পারবো। এটা হচ্ছে একটা। দ্বিতীয়, আমরা বহুদিন ধরে বলে আসছি যে আসলে এখানে অনেকগুলো বৈদেশিক ব্যাংকের ব্রাঞ্চ আছে, এমন সব দেশের ব্রাঞ্চ আছে যাদের সাথে আসলে বাংলাদেশের 1 বিলিয়নের ব্যবসা নেই। সো কিন্তু একটা চীনের ব্যাংক এখানে নাই, এবং এই ব্যাপারে আমরা শুনছি যে গত 2-3 বছর ধরেই দুই দেশের সেন্ট্রাল ব্যাংকের কথাবার্তাই শুধু হচ্ছে। তো যেটা হচ্ছে যে আমাদের যে দাবিটা ছিল যে চীনের একটা ব্যাংকের ব্রাঞ্চ যদি এখানে করা যায়, যারা আমাদের চাহিদা মতো এই এলসিগুলোকে ইউয়ানে গ্রহণ করবে, টাকার সাথে ইউয়ানে আমরা করতে পারবো। আমাদের ব্যবসায়ী হিসাবে আমরা অনেক কমফোর্ট জোনে থাকি। মামুন ভাই, মানে চীনের সাথে তো আমাদের বহুদিনের বাণিজ্যিক সম্পর্ক, তারপরও চীন কেন আমাদের এখানে কোনো ব্যাংক খুলে না? আমাদের প্রচুর ইম্পোর্ট করি চীন থেকে। এটার উত্তরটা এটা শুনবো বিস্তারিত, একটা বিরতির বোধহয় সময় হয়েছে আমাদের, বিরতির পর ফিরে এসে এটা বিস্তারিত শুনবো আপনাদের কাছ থেকে। দর্শক, বিরতির পর আবারও ফিরছি আপনার সঙ্গে অনুষ্ঠানে। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম আপনার সঙ্গে অনুষ্ঠানে। চীন সূত্র প্রসঙ্গে আলাপ করছি, আল মামুন মৃধা রয়েছেন আমাদের সঙ্গে। মামুন ভাই, আমরা কথা বলছিলাম যে চীনের সাথে বহুদিনের বাণিজ্যিক সম্পর্ক বাংলাদেশের, প্রচুর আমরা ইম্পোর্ট করি, তারপরও চীন আমাদের এখানে কোনো ব্যাংকের শাখা স্থাপন করেনি কেন? এই ব্যাপারটার খুব সুনির্দিষ্টভাবে উত্তর দেওয়ার জায়গায় আমি নাই, কারণ সেটা উত্তর দিতে পারবে আমাদের বাংলাদেশ ব্যাংকের যারা আছেন তারা। তবে আমরা বাইরে থেকে যা দেখি সেটা হচ্ছে যে চীন থেকে দেখলাম বেশ কিছু ব্যাংকের ডেলিগেশন আসলো, আমাদের সাথে কিছু কথাবার্তাও হলো তাদের। বাংলাদেশের তরফ থেকে বাংলাদেশ ব্যাংকের বেশ ঊর্ধ্বতন কর্মকর্তারা কয়েক দফায় চীনে ভ্রমণ করলেন এবং সেখানে তাদের ডিজিটাল কারেন্সি এবং ইত্যাদি ইত্যাদি সহ অনেক ইস্যু নিয়ে কথা হলো। এবং সেখানে আমি যতটুকু শুনেছি যে এখানকার সাইডলাইনে আপনার ব্যাংকের ব্রাঞ্চ নিয়েও কথাবার্তা হয়েছে। সো আমরা চীনের তরফ থেকে যখন শুনি তখন শুনি যে তাদের আগ্রহ আছে, তারা বাংলাদেশে আসতে চায়, কারণ এটা একটা রেডি মার্কেট। অলরেডি আপনার প্রায় 26-27 বিলিয়নের শুধু ট্রেডই হচ্ছে, আর তারপরে হলো যে আমাদের প্রজেক্ট ফাইন্যান্সিং এর বেশ কিছু ইস্যু আছে। তো সুতরাং শাখা খুললে লোকসান হওয়ার কোনো আশঙ্কা নেই, এবং সব মিলিয়ে অ্যামাউন্টটা বেশ বড়। তো এইখানে আমরা আশপাশ থেকে বিভিন্ন রিউমার শুনতে পাই
যে এখন যে এলসিগুলো হচ্ছে সেগুলো হয়তো তৃতীয় একটা বিদেশি ব্যাংক দ্বারা আপনার হচ্ছে থার্ড পার্টি গ্যারান্টার ব্যাংকের গ্যারান্টারের মাধ্যমে হচ্ছে, এবং আমাদের লোকাল ব্যাংকগুলোরও কিছু রিজার্ভেশন আছে যে একটা বড় অ্যামাউন্টের এলসি ওনারা চীনে করছেন, এই সূত্রে হয়তো চীনা ব্যাংক আসলে এই প্রফিটটা থাকবে না, হয়তো নাও থাকতে পারে। আমি সুনির্দিষ্টভাবে বলতে পারছি না, কারণ আমি ব্যাংকিং সেক্টরের কেউ না। বাট আমরা ব্যবসায়ী হিসাবে কি চাই ভাই? আমরা ব্যবসায়ী হিসাবে চাই, আমি চীন থেকে একটা পণ্য আমদানি করতে চাচ্ছি এবং সেই পণ্য এনে আমি আমার ইদার যদি ফিনিশ প্রোডাক্ট হয় আমি সরাসরি বিক্রিতে যাব, অথবা অ্যাসেম্বল করব, অথবা আপনার কাঁচামাল যদি হয় সেটা দিয়ে যদি আমার এক্সপোর্ট করতে হয় আমি এক্সপোর্ট করতে চাই। সো আমি ওই কমফোর্ট জোনটা চাই যে আমি যখন চাবো ভাই আমাকে চাহিদা মাত্র আমার এলসিটা খুলতে পারতে হবে। সো এইটা ব্যবসায়িক পার্সপেক্টিভ থেকে দেখলে আমার জন্য সুবিধাজনক, আমার জন্য কমফোর্ট জোন যেটা হয় সেটা কিন্তু আমি এখন পাচ্ছি না। আপনি আজকের কথা বলছি, আপনার প্রয়োজন মাফিক একটা $1 লাখ এলসি খোলার জন্য কোথাও যান, $50,000 খোলার জন্য কোথাও যান, 117 টাকা করেই আমি দিব। তারপরেও আমাদের আপনি অবগত আছেন যে প্রায় বাংলাদেশের বাইলেটারাল চেম্বারগুলোর মধ্যে সবচেয়ে বড় চেম্বার আমাদের, এটা 750 এন্টারপ্রাইজের উপরে আমাদের মেম্বার। প্রতিনিয়তই আমরা শুনছি যে এলসি করতে গিয়ে তাদের সিও ব্যাংকগুলো তাদের কীরকম ডিক্লাইন করছে, মানে হ্যারাসমেন্টের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে। আমার একটা এলসি করা আছে, তার বদলে আপনি এখন হঠাৎ করে 7 টাকা রেট বাড়াই দিলেন, ঠিক আছে, এখন ব্যাংক অ্যাডজাস্ট করতে হবে, এটা অ্যাডজাস্ট করতে হবে। এবং আপনি আগে করেছেন, অ্যাডজাস্ট কেন করবেন? কিছু করার নাই ভাই, আমরা তো জিম্মি, আমরা জিম্মি। এবং আপনার যখন এই যুক্তিটা বলি তখন তারা খোলার সময় ওই দিনকার রেট নেবে, আর পেমেন্টের ক্ষেত্রে তারা দিতে হবে তাদেরকে আমার এই টাকা। এটা তো কোনো মানে সাধারণ অর্থেও কোনো যুক্তি হতে পারে না, বাট এটা হচ্ছে। এবং তো এই সবগুলো ব্যাপার বিবেচনায় নিলে আমরা যেটা দেখতে পাই, এবং এটার কারণ হিসাবে বাংলাদেশ এর যে প্রাইভেট ব্যাংকগুলো আছে বা গভর্নমেন্টের ব্যাংকগুলো আছে তারা বলছে যে চাহিদা মাফিক যোগান তারা পাচ্ছে না। কিন্তু এখানে তো মানে যারা ব্যাংকের যারা মালিক, যারা চেয়ারম্যান, তারা বাংলাদেশ ব্যাংকে গিয়েছিলেন, আপনার দেখেছেন কিনা সংবাদটি? সেখানে তারা বলেছেন যে আমরা যখন রপ্তানিকারকদের কাছ থেকে ডলার নিচ্ছি তখন আমাদেরকে বেশি দামে কিনতে হচ্ছে, যে কারণে চাইলেও আমরা ওই ক্রলিং পেক ফলো করতে পারছি না। যে 117 টাকা আমাদেরকে ফিক্স করে দিল, ক্রলিং পেক সেটা 116 টাকা হতে পারে, 119 টাকা হতে পারে, 20 টাকা হতে পারে। ক্রলিং পেক তো এরকমই, মানে একটি মধ্যবর্তী স্তর আমি নির্ধারণ করে দিলাম, সেটা থেকে খানিক কমতে পারে, খানিকটা বাড়তে পারে। সেটা তো 127 টাকা 30 টাকা হতে পারে না। কিন্তু তারা বলছেন রপ্তানিকারকরা বেশি দামে তারা আসলে ব্যাংকের কাছে ডলার সেল করছেন বা কিনতে হচ্ছে ব্যাংকগুলোকে রপ্তানিকারকের কাছ থেকে, যে কারণে তারা চাইলেও ক্রলিং পেক ফলো করতে পারছেন না। দেখুন, আমি একটা মানে আপনাদের দিকেই বল ঠেলে দিয়েছে। না, ঠিকই আছে। আমি একটা সাধারণ কথা বলি, সবাই রপ্তানিকারক না, ঠিক আছে। বাংলাদেশের টোটাল ইকোনমি বা টোটাল জিডিপির তুলনায় আমাদের যে রপ্তানির পোর্শনটা আছে সেটা কিন্তু বড় পোর্শন না। আমাদের লোকাল ইকোনমিটা যেভাবে চলছে সেটাই বড় পোর্শন। দ্বিতীয়ত, আমরা যারা রপ্তানি বা যারা রপ্তানি করছেন তারা যে শুধুমাত্র জিনিসটা বাংলাদেশের কোনো একটা পণ্য তৈরি করে নিয়ে রপ্তানি করছেন তা না। আমরা বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রে ভ্যালু অ্যাড করছি, ঠিক আছে। কিন্তু কোর প্রোডাক্ট যেটা আছে, র মেটেরিয়াল যেটা আছে, মেশিনারিজ যেটা আছে, কেমিক্যালস যা ইত্যাদি ইত্যাদি যা আছে, তা কিন্তু আমাদেরকে আমদানি করেই আনতে হচ্ছে। সো এখানে পুরো জিনিসটা রপ্তানিকারকদের উপরে ঠেলার কোনো উপায় নাই। আপনি যেমন রপ্তানিকারকদের কাছ থেকে পাচ্ছেন, একইভাবে আপনাকে দিতেও হচ্ছে যখন আপনি আমদানি করতে যাচ্ছেন। সো দুইটা সিনারিওই আপনাকে মাথায় নিতে হবে। কিন্তু ব্যাংকের যোগানটা তো মূলত এক্সপোর্টারদের কাছ থেকেই মূলত আসে। ঠিক তাই। এবং আপনার বাংলাদেশ ব্যাংক যখন নাকি 2018-তে এই ব্যবস্থাটার কথা বলল যে আপনারা এখন ইউয়ানে করেন, 2022-এ আবার যখন করলো, ব্যাংকের লোকজন তখন খুব সুন্দরভাবে বলছেন আমাদের কাছে যোগান নাই। যোগান বাড়ানোর জন্য আপনারা কি উদ্যোগ নিয়েছেন? আমি এই প্রশ্নটা সংশ্লিষ্ট সকলকে বলছি, শুধু প্রাইভেট ব্যাংকের এদেরকে বলছি না, আমি যারা সংশ্লিষ্ট এখানে আছে। এখন যখন একটা প্রস্তাবনা, কারণ এই যে আপনাদের গণমাধ্যমের সূত্রে আমরা যেটা জানতে পারি, 30শে এপ্রিল 2023-এ আপনার একটা চিঠি ইআরডিকে দেওয়া হয়েছিল, ওনারা বিবেচনাই করছেন। 1 বছর পার হয়ে গেছে। ব্যবসা আমাকে প্রতিদিন করতে হচ্ছে, ইম্পোর্ট এক্সপোর্ট প্রতিদিন করতে হচ্ছে। এখন আপনার বিবেচনাটা নিতে ইয়েস অর নোতে যেতে যদি 1 বছর চলে যায়,
এবং আপনি একদিনের ব্যবধানে ডলারের প্রাইস বাড়ান, দুইটা কি সামঞ্জস্য হয়? মামুন ভাই, আমরা কিন্তু এর আগে দেখেছি যে ইউয়ানের আগে সিদ্ধান্তটা এক্সিকিউশন হলো, সেটা হচ্ছে রুপিতে, সেটা তো চালু হয়ে গেল, কিন্তু তারপরে কি রুপিতে লেনদেন কি হচ্ছে ব্যাংকগুলোতে? মানে এটা নাকি শুধু এটা অফিশিয়ালি একটা ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে? এইটার ব্যাপারে আসলে অনেকগুলো, এই দুইটাকে এক করে দেখার উপায় নাই। এক, ইউয়ান আইএমএফ এর একটা স্বীকৃত কারেন্সি, ঠিক আছে, যেটাকে সারা পৃথিবী ব্যাপী অ্যাকসেপ্ট করা হয় সেটেলমেন্টের ক্ষেত্রে। দুই, আপনার আমাদের এই জায়গায় চায়নার সাথে বহুবিধ আপনার ইনভলভমেন্টে আমরা আছি, সেটা একটা বড় অংশ ট্রেডে, আমরা যারা প্রাইভেট সেক্টরের মানুষ আছি, আর গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যেই জিনিসগুলো হয় সেগুলো তো হচ্ছেই। দ্বিতীয়ত সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা, যে আপনার চায়নার যারা রপ্তানিকারক বা আপনি যাদের কাছ থেকে আমদানি করছেন, তারা কতটুকু আগ্রহী এইটাতে পেমেন্ট নিতে। সো আমি চাইলেই তো হবে না, ওই এন্ডে যিনি আছেন তাকেও এই ব্যাপারে আগ্রহী হতে হবে। আমরা চায়নার সাথে, চায়নার আমাদের যে বন্ধুরা আমাদের সাথে ব্যবসায়িক সম্পর্কে সম্পর্কিত, তারা আগ্রহী, তাদের এই জিনিস যদি আপনার ইউয়ানে আমরা এলসি দেই, তারা সেই এলসি নিতে আগ্রহী আছে। সো রুপিতে কেন হচ্ছে না, আসলে সেটার জবাবটা এই সেক্টরে যারা বিজনেস করেন তারা আমার চেয়ে আরো ভালো। না, আমি একটু পেছনের উদাহরণ হিসাবে আর কি ধরছি, যে একটা করে তো এক্সিকিউশন হয়। এখন রুপিটা যদি আমরা দেখলাম যে ফুল ফেজে অপারেশন যদি না শুরু হয়, ইউয়ানের ক্ষেত্রে দেখলাম যে সরকার অনুমোদন দিয়ে দিল, পাশ করে দিল, সেটা না আবার রুপির মতোই একই রকম অবস্থায় স্টাক অবস্থায় থাকে আর কি, যে অফিশিয়ালি এক্সিকিউটেড কিন্তু ফাংশনালি কাজ করছে না। আমি আসলে এই ব্যাপারে এখনই, ইট উইল বি টু আর্লি টু কমেন্ট। আমরা যদি আমাদের সংশ্লিষ্ট যারা আছেন তাদের সার্বিক বিবেচনায় যদি মনে হয় যে এটাকে আমাদের দেয়া উচিত, তার পরবর্তী পদক্ষেপগুলো আসলে আমরা তখন অবস্থা বিবেচনায় বলতে পারবো বিষয়গুলো আসবে। এখন আমরা একটু ব্যাকফায়ার করি। ব্যাকফায়ারে যেটা আসি সেটা হচ্ছে, চীন কেন ডলার না নিয়ে ইউয়ানের পেমেন্ট নিতে আগ্রহী? কারণ ডলার যদি চীন পায় তাহলে সেটা চীনের ইকোনমির জন্যই তো সেটা উপকার দিবে, কারণ তারও তো ডলার দরকার সাস্টেইন করার জন্য মার্কেটে। সে কেন চীনে মানে ইউয়ানে পেমেন্ট নিতে আগ্রহী হচ্ছে বাংলাদেশ থেকে, এই বিষয় নিয়ে শুনবো। একটা বিরতির সময় হয়েছে, দর্শক বিরতির পর আবারও ফিরছি আপনার সঙ্গে অনুষ্ঠানে। দর্শক বিরতির পর আবারও ফিরলাম আপনার সঙ্গে অনুষ্ঠানে, আলাপ করছি চীন সূত্রর প্রসঙ্গে। আল মামুন মৃধা রয়েছেন আমাদের সঙ্গে। মামুন ভাই, আমরা এতক্ষণ আলাপ করছিলাম যে বাংলাদেশের অবস্থান থেকে কি সুবিধা, কিন্তু চীন আমাদেরকে ইউয়ান দিচ্ছে, আবার বলছে ইউয়ানে আমার সাথে ট্রেড করো। ডলার পেলে তো চীনের ইকোনমির জন্য সেটা উপকার হতো। মানে এখানে জিও পলিটিক্যাল টেরিটরি বিস্তারের এক ধরনের, বা রাজনৈতিক প্রভাব বলয় বিস্তারের এক ধরনের কারণ হিসাবে কি এটা কাজ করছে কিনা? দেখুন, আন্তর্জাতিক মুদ্রা হিসাবে আমরা যদি গত 200 বছর মানে শিল্পায়নের দিকে যখন পৃথিবী হাঁটলো বৃহৎ অর্থে, গত 200-300 বছরের যদি ইতিহাস দেখি, তাহলে আমরা কিন্তু দেখতে পারি যে প্রতি 70-80 বা ম্যাক্সিমাম 110 বছরের মধ্যেই আপনার এক এক দেশের এক একটা কারেন্সি আপনার ওয়ার্ল্ড কারেন্সি হিসেবে কনসিডার্ড হয়। স্টার্টিং ফ্রম পর্তুগিজ, তারপরে আপনার ডাচ, তারপরে হলো আপনার এরপরে হলো ইউকে, পাউন্ড ছিল, তারপরে হলো আপনার পাউন্ড, পরবর্তী সময়ে আমরা ইউএসডি দেখলাম, তার পরবর্তী সময় ইউরো দেখলাম কিছু সময়। এখন তারপর আবার ওটা ভেঙে গিয়ে আবার ডলারে ফেরত এসেছে। সো এইটা আসলে আমরা যেটা দেখেছি যে সময়ের সাথে সাথে ডমিন্যান্ট অর্থনীতির দেশগুলো যারা থাকে তাদের কারেন্সি একটা সময় গিয়ে ওয়ার্ল্ড কারেন্সিতে পরিণত হয়। চীনের সাথে সারা পৃথিবীর যে বাণিজ্য একক দেশ হিসাবে, সেটা কিন্তু সবচেয়ে বড় বাণিজ্য। সো খুব স্বাভাবিকভাবেই ডলার তো আর সারা পৃথিবীর সব দেশের কারেন্সি না, এটা একটা দেশের কারেন্সি। সো যখন যে রাইজিং পাওয়ার থাকে তার কারেন্সি যদি হোল ওয়ার্ল্ডের আপনার স্বীকৃত কারেন্সি হিসাবে নেয়, এখন যদি চীন মনে করে যে সে রাইজ করছে, তাহলে তার কারেন্সিকে তো সে সামনে নিয়ে আসতে চাবেই। এখন আমাদের আসপেক্ট থেকে চিন্তা করলে, যে আমরা সবসময় একটা কথা বলি যে ইউ শুড নট পুট অল ইউর এগস ইন সিঙ্গেল বাস্কেট। আমাদেরকে আমাদের সুরক্ষার জন্যই এই জিনিসগুলো, অপশনসগুলো ক্রিয়েট করা এবং সেই অনুযায়ী নিজেদেরকে সেফগার্ড করে রাখা। আজকে যদি আপনার কাছে
যথেষ্ট পরিমাণ অন্যান্য মুদ্রারও যোগান থাকতো, তাহলে কিন্তু এই যে হঠাৎ করে একটা কারেন্সির জাম্প করাতে আপনার ইকোনমি, টোটাল ইকোনমি এফেক্ট হচ্ছে একেবারে প্রান্তিক পর্যায় পর্যন্ত, সেই জিনিসটা হয়তো সাফারিংসটা কিছুটা কমে যেত। সো একদিকে যেমন চীনের অভিপ্রায় আছে তার মুদ্রাকে সারা পৃথিবীব্যাপী সামনে নিয়ে আসা, এবং সে তার স্ট্র্যাটেজি অনুযায়ী চলছে, তার সাথে মিল রেখে, কারণ বাংলাদেশ এই অঞ্চলে BRI এর প্রথম সিগনেটারি, সো উই আর অলরেডি ইন দ্য লুপ। সো BRI পার্টনার হিসাবে আমাদেরও উচিত আমাদের অর্থনীতিকে সেফগার্ড করে রাখা, যাতে করে মনে হয় যে আগামীকালকে কোনো একটা ইস্যু হলেই আপনাকে আমি সুইফট থেকে বের করে দিব, আপনাকে আমি লোন দিব না, ঠিক আছে, আপনাকে আমি লোন দিব, তার বদলে আপনাকে আমি ইত্যাদি ব্যাপার যেটা একান্তই আপনার ইন্টারনাল ম্যাটার, সেই সব ব্যাপার আমার ইচ্ছা মাফিক হইতে হবে। তো এই সব জায়গায় আপনার এই বিষয়টা তো সবসময় ডমিনেট করে যারা ঋণ দেয়, তারাই করে ডমিনেটটা। চীনের ক্ষেত্রেও কি এরকমটা হয় না যে চীন যখন কোনো প্রকল্পে ফাইন্যান্স করছে তখন তো চীন শর্ত জুড়ে দেয় যে চীনা ঠিকাদার হতে হবে, চীন থেকে কাঁচামাল কিনতে হবে, ব্যাপারটা তো তাহলে একই রকম। এটা সারা পৃথিবীব্যাপী, আপনি যাদের ঋণ সংস্থা বলছেন তাদের শর্তের মধ্যেও এগুলো থাকে। আপনি অন্যান্য দেশ যাদের কাছ থেকে আমরা নেই বা সংস্থাগুলো নেই, তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদের কনসালটেন্ট তাদের ইয়ের কথাই বলেন। এটা নিয়ম, এটা সারা পৃথিবীব্যাপী স্বীকৃত একটা নিয়ম। চীনের কাছ থেকে যেই ঋণ প্রস্তাব আমরা পেয়েছি বা এর আগেও যেগুলো ছিল, এখানে দুইটা ব্যাপারে আপনার বাংলাদেশের কনসার্ন থাকে। একটা হচ্ছে তাদের ঋণের সুদ হার বেশি থাকে, দুই তাদের রিপেমেন্ট পিরিয়ডটা কম থাকে, ঠিক আছে। আমরা দেখেছি যে রিসেন্ট টাইমে যেই বাংলাদেশের অন্যান্য যে দাতা সংস্থা আছে তার কাছ থেকে যেই সুদ হারে বাংলাদেশ ঋণ এভেল করেছে, চীন তার সমান না হলে তার চেয়ে সামান্য কিছু কমেই অফার করেছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আপনি কত বছরের জন্য এটা পাচ্ছেন। দ্য টেবিল ইজ ওপেন, ডু আ হার্ড বার্গেইন। এবং আমরা বাংলাদেশি হিসাবে কি চাই যে আপনি চীনের সাথে বার্গেইন করবেন, আমাদের জন্য লম্বা একটা গ্রেস পিরিয়ড নেবেন, রাইট, এবং সব দিক থেকে যেটা ভালো হয় আপনি সেই জায়গাটায় গিয়ে পৌঁছাবেন। মোহন ভাই, আমি একটা উদাহরণ দিই আপনাকে। হিসাব করে একটা দেখা গেছে, একটা হিসাব বলছে চীনের কাছ থেকে যদি আমি $100 কোটি ঋণ নেই, তাহলে গ্রেস পিরিয়ড বাদ দিলে 10 বছরের ঋণ ফেরত দিতে হয় আমাদেরকে গড়ে $10 কোটি। এখন বিশ্ব ব্যাংকের কাছ থেকে সেটা নিলে সেটা দাঁড়ায় হচ্ছে $3,30,00,000 শুধুমাত্র টাইমের জন্য। হ্যাঁ, আমি আবারও বলছি তো যে আপনি এখানে এই জায়গাতে অনেকে শঙ্কার কথা বলে যে চীন থেকে, এখানে প্রত্যেকটা জিনিসেরই কিছু পজিটিভ কিছু নেগেটিভ আছে, দুইটাই আপনার সাইড বাই সাইড আসবে। কিছু জিনিসের ডিরেক্ট এফেক্ট এবং ইনডিরেক্ট এফেক্ট থাকে। আপনি যে সংস্থার কথা বললেন, আমি তার কাছ থেকে ঋণ নিলাম, সে আপনাকে ইতি বিষয়ে আপনার দাম বাড়াতে হবে, ইতি বিষয়ে ইন্টারেস্ট রেট বাড়াতে হবে, ইতি বিষয়ে আপনাকে এই ব্যবস্থা নিতে হবে, আপনাকে ভর্তুকি তুলে নিতে হবে, তাইলে আমি আপনাকে দিব। এখন আপনি কি ক্যালকুলেট করেছেন যে ওই হুকুম পালন করতে গিয়ে আপনার অর্থনীতির উপরে যে চাপটা পড়ছে সেটার আউটকামটা কত, সেটাকে আপনার কনসিডারেশনে নেওয়া উচিত না? আপনি আমাকে কত টাকা দিচ্ছেন আর আপনার কথা মানতে গিয়ে আমার কি পরিমাণ চাপ সামলাতে হচ্ছে, সেটা কি আপনার ঋণের চেয়ে বেশি না কম? এক্স্যাক্টলি, তো এটাও তো কনসিডারেশনে নেওয়া উচিত। তো পরোক্ষ এফেক্টটা কনসিডার করলে, আমি যারা আপনার যেই আমি রিপোর্ট আমিও পড়েছি, ঠিক আছে, সো আমরা দেখেছি যে ওই যেই সোর্স থেকে আপনি এটা কোট করছেন, ওনারা কেন যেন ব্যাপারগুলো খুব সুন্দর করে এমনভাবে উপস্থাপন করেন যে এই ব্যাপারগুলো মনে হয় যে কোনো একটা পার্টিকুলার এজেন্ডা সার্ভ করছে। সো আমি ওনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব যে আপনারা দয়া করে পরোক্ষ ব্যাপারগুলোকেও কনসিডারেশনে নিয়ে কম্প্যারিজনটা করবেন। আমি আপনাকে 50 টাকা লোন দিলাম, আপনি আমাকে 5% হারে সুদ দিবেন, 1 বছরের মধ্যে সেটা পরিশোধ করবেন, আপনার সাথে আমার হিসাব নিকাশ শেষ। আমি আপনাকে 50 টাকা লোন দিয়ে বললাম অমুক অমুক খাতে ইয়ে করবা, এবং সেটার পরোক্ষ এফেক্টগুলো দেখা গেছে যে আমার কাছে যা পড়ছে আমার ইকোনমির উপরে চাপ, সেটার হিসাব মতে আমার 75 টাকা খরচ হয়ে যাচ্ছে 50 টাকার বদলে। তো আমি 50 টাকা নিয়ে 55 টাকা ফেরত দিলাম, সেটা ভালো না 75 টাকা ফেরত দিলাম সেটা ভালো? সো উভয় দিক বিবেচনা নিয়ে তারপরে আমরা মনে করি এখনও আমাদের ওই রকমের রিসোর্স আছে যারা এই কম্পারেটিভ পিকচারগুলো করতে পারবেন। সো তখন আমাদের একটা সিদ্ধান্তে পৌঁছা উচিত যে কোনটা বাংলাদেশের জন্য আখেরে লাভজনক হয়।
এখন চীনের সাথে বেশিরভাগ ক্ষেত্রে চীনের নীতিই তো এটা। চীন বিশ্বের অন্যান্য দেশে যখন ফান্ডিং করে, ফাইন্যান্সিং করে, তখন তারা এই একই পলিসি ফলো করে। তারা শর্ট টার্ম, তারা হচ্ছে গ্রেস পিরিয়ডটা কম থাকে, তারা শর্ট টার্ম ল্যান্ডিং করে, যে কারণে আসলে তাদের আওতার মধ্যে বেশি চলে আসে। খুব স্বল্প সময়ের মধ্যে তো প্রকল্প বাস্তবায়ন করার আগেই দেখা যায় যে আসলে কিস্তির সময়সীমা চলে এসেছে বা কিস্তি পরিশোধের সময় চলে এসেছে। তখন তো আসলে যখন একটা দেশের, বড় একটা ইকোনমির দেশের যখন এরকম এক ধরনের স্ট্যান্ডার্ড নিয়ে তারা আসলে ফাইন্যান্সিং করতে থাকে, তখন আমরা ছোট ইকোনমির দেশ হিসাবে খুব বেশি কি আলাপ আলোচনা করে সেটা শর্ত আমাদের পক্ষে নেওয়া বা একটু শিথিল করার সুযোগ কি থাকে কিনা? দেখুন, আমাদেরকে আমি তো নিচ্ছি আর আপনি দিচ্ছেন, যখন আপনি দিচ্ছেন আপনার কথা আমাকে অনেক কিছু মেনে চলতে হয়। কথা ঠিক, আমাকে কনসিডারেশন যে কোনো একটা নিতে হবে। ইদার আপনি বলবেন যে ভাই আমি দরিদ্র দেশ, নিম্নআয়ের দেশ, আমার প্রতি দয়া করো, অর আপনি আপনার সক্ষমতায় দাঁড়িয়ে দরিদ্র থেকে নিম্ন মধ্যবিত্ত দেশে যাবেন, তারপরে আপনার প্ল্যান হচ্ছে মধ্যবিত্ত দেশে যাবেন। সেটা কিন্তু আপনার শুধু পার ক্যাপিটা ইনকাম যেটা আছে তার উপরে যাবে না, সেটার উপরে এফিসিয়েন্সি একটা বড় ফ্যাক্টর আছে। আপনি যে প্রজেক্টগুলোর কথা বলছেন, আপনি যখনই নাকি এক্সাম্পল নিয়ে আসবেন, তখন আপনি আফ্রিকার, শ্রীলঙ্কার, পাকিস্তানের এক্সাম্পল নিয়ে আসবেন। যখন কথা বলবো, যখন কনসিডারেশন হয় এই রকমের ঋণগুলো কিন্তু চীন থেকে সারা পৃথিবীব্যাপী প্রজেক্ট হচ্ছে এবং উন্নত অর্থনীতির দেশগুলোতেও হচ্ছে একই রকমের প্রজেক্ট। কিন্তু আপনি কিন্তু জানেন মামুন ভাই, সেটা হচ্ছে অনেকে কিন্তু বলে থাকেন যে চীনের এই ঋণগুলো কিন্তু এক ধরনের ট্র্যাপের কথা বলা হয়ে থাকে, চায়না ট্র্যাপ বা হচ্ছে লোন ট্র্যাপের কথা বলা হয়ে থাকে, যে চীনা ঋণের ফাঁদের কবলে পড়তে যাচ্ছে, এই ধরনের টার্মোলজি আমরা শুনে থাকি। কেন শুনি আমরা সেটা? আমি ভেরি ইন্টারেস্টিং একটা কথা তাদেরকে বলবো। আমাদের আগের পররাষ্ট্রমন্ত্রী খুব রাইটফুলি বলেছেন যে যারা, আমি ওনাকে কোট করে বলছি, আমার কথা না এটা, যে যারা এই কথাগুলো বলে তারা জ্ঞান পাপী এই কারণে যে আমাদের যে টোটাল লোন পোর্টফোলিও আছে, এইগুলো ওপেন ডেটা, আপনি এখন ইন্টারনেটে সার্চ করলে 10% বোধ হয় না টোটাল, ঠিক আছে 10%। তো আপনি 90%-এর জন্য ফাঁদে পড়বেন না, আপনি 10%-এর জন্য ফাঁদে পড়ে যাবেন, মানে এটা আমাদের বোধগম্য হয় না। ঠিক আছে, আপনি একটা পারপাসে লোন নিচ্ছেন, সেই পারপাসটা আপনার যে প্রজেক্ট ফাইন্যান্সিংগুলো আছে, এগুলো কিন্তু ব্যাপারটা এরকম না যে আমি একটা থলে নিয়ে গেলাম, আমাকে থলের মধ্যে টাকা দিল, আমি দেশে নিয়ে এসে খরচ করলাম। এটার জন্য অনেক দিন ধরে ফিজিবিলিটি হয় এবং সেগুলো খুব চুলচেরা বিবেচনা হয়, এবং বাংলাদেশের জন্য যেই প্রজেক্টগুলো আপনার লাভজনক, সেই লাভজনক প্রজেক্টগুলো নিয়ে যখন নাকি আপনি তার কাছে অ্যাপ্লাই করেন, কারণ এই অ্যাপ্লাইটা করতে হবে কাকে? যে ঋণ চাচ্ছে তাকে। হ্যাঁ, আপনি যখন অ্যাপ্লাই করবেন তাদের এখান থেকেও ব্যাপারগুলোকে বিবেচনা নেওয়া হয়। এটা নিয়ে কিন্তু এক ধরনের মানে তর্ক বিতর্ক জায়গা রয়েছে। আমরা বিভিন্ন দাতা সংস্থা, উন্নয়ন সংস্থা, শুধু চীন নয়, আরো বিভিন্ন দাতা সংস্থা, উন্নয়ন সংস্থা, যখন আমরা প্রকল্পগুলো গ্রহণ করি, অনেক সময় সামনে প্রশ্ন চলে আসে যে এই ইন্টারেস্টটা কি আমাদের জায়গা থেকে ইন্টারেস্টেড, নাকি যারা দাতা সংস্থা তাদের ইন্টারেস্টের জায়গা বাস্তবায়ন করছে। মানুষ শুনবো একটি বিরতি। দর্শক, বিরতির পর আবারও ফিরছি আপনার সঙ্গে অনুষ্ঠানে। আবারও ফিরলাম আপনার সঙ্গে অনুষ্ঠানে। চীন সূত্র নিয়ে আলাপ করছি, আল মামুন মৃধা রয়েছেন আমাদের সঙ্গে। আমরা যে প্রশ্ন রেখে গিয়েছিলাম যে ইন্টারেস্ট আসলে তাদের পক্ষ থেকে, যারা দাতা সংস্থা, তাদেরটাই বেশি পারপাস সার্ভ হয় কিনা, এইটা আসলে ডিপেন্ড করে। দেখুন, আমাদের যখন যেই জিনিসটার প্রয়োজন আমরা সেইটার বেসিসে আমাদের অগ্রাধিকার ঠিক করি। আজকে থেকে 15 বছর আগে আমাদের প্রয়োজন ছিল বিদ্যুৎ, আজকে থেকে 15 বছর আগে আমাদের প্রয়োজন ছিল ইনফ্রাস্ট্রাকচার, এবং আমাদের যত রকমের প্রকল্পগুলো এই দুইটা জিনিসকে সেন্টার করে কিন্তু আপনার হয়েছে। মামুন ভাই, একটু উদাহরণ দিই একটু। সেটা হচ্ছে আমরা চীনের ঋণের ক্ষেত্রে যেটা শুনি যে আর্জেন্টিনা একটি বন্দর, রিউ গ্র্যান্ড বন্দরের কথা বলা হয়, এটা একটা বন্দর, পাকিস্তানের গদর বন্দর, শ্রীলঙ্কার হাম্বানটোটা, এগুলো তো জানেন আপনি। তো এই বন্দরগুলো করার পরে যখন দেখা গেল যে এখান থেকে খুব বেশি রেভিনিউ জেনারেট করতে পারছে না, কিন্তু এগুলো চীনের ফাইন্যান্সিংয়ে হয়েছিল, শেষ পর্যন্ত চীনের কাছেই এই বন্দরগুলো চলে যায়। এটা কি জিওপলিটিক্যাল কোনো ধরনের এফেক্টের কারণে বা ওই জায়গাগুলোতে প্রভাব বিস্তার করার কারণে এই জায়গাগুলোতে ফাইন্যান্স করা হয়, ধরনের প্রকল্প নেওয়া হয়, পরে গিয়ে আর ফাংশন করে না, চাপে পড়ে যায় কান্ট্রিগুলো? আচ্ছা, ঠিক আছে, এইটার আমি শ্রীলঙ্কার কথাটা বলি, কারণ এইটা নিয়ে সবচেয়ে বেশি কথা হয়। ঠিক আছে, শ্রীলঙ্কার হাম্বানটোটার ব্যাপারটা যেটা,
এটার সম্পর্কে বেশ কিছু মিথ আমরা শুনি। ওখানে চীনের বেজ হবে, ওখানে চীনের আর্মি ডিপ্লয় হবে, তারপরে চীন তার কাছ থেকে এটা নিয়ে গেল। ঠিক আছে, আমরা যতটুকু চীনা বন্ধুদের সাথে কথাবার্তা বলেছি, এই ব্যাপারটা নিয়ে চীনের সাথে একটা দীর্ঘ নেগোসিয়েশন হয়েছে শ্রীলঙ্কার, এবং তারপরে সেটার বিবেচনা এবং সেটার আউটকাম কি হবে সেটা প্রেডিক্ট করার পরেই কেউ ভাই যেখান থেকে টাকা উঠবে না, যেটা লস প্রজেক্ট, সেখানে ফাইন্যান্স করতে চায় না। চীন ফাইন্যান্স করলো। ফাইন্যান্স করার পরে যেটা দেখা গেল যে দ্বিতীয় দফায় শ্রীলঙ্কার থেকে বলা হলো যে এই পোর্ট ম্যানেজমেন্টের জন্য যা দরকার ফ্যাসিলিটেশন, সেইটা আমার কাছে নাই। এটাকে আমি যতটা এফিশিয়েন্টলি ম্যানেজ করতে পারবো এবং এখানে যতগুলো আপনার জাহাজ ভিড়বে বলে ধারণা করছিলাম, সেটা ধারণা এখন আমার ধারণা অনুযায়ী হচ্ছে না। তাইলে কি করতে হবে? যেহেতু ওই রাস্তায় চীনের পণ্যবাহী জাহাজ অনেক বেশি চলে, সো শ্রীলঙ্কার কাছে মনে হয়েছে যে আমি যদি এটা চীনকে ম্যানেজ করতে দেই তাহলে চীনের জাহাজ, চীনের কন্টেইনার অনেক বেশি এখানে বার্থিং হবে, যার পরিপ্রেক্ষিতে শ্রীলঙ্কা প্রতি কন্টেইনারের জন্য অর্থ পাবে এবং যেই অর্থ দিয়ে চীনের কাছ থেকে নেয়া লোন সে পরিশোধ করতে পারবে। সেই সূত্রে আপনার শ্রীলঙ্কা চীনকে বলল যে আমার পোর্ট তুমি ম্যানেজ করো। আজকে পর্যন্ত ওখানে কোনো রকমের সামরিক ইনভলভমেন্ট হয় নাই, আপনি খবর নিয়ে দেখেন। সো সেই পোর্ট ম্যানেজমেন্টের জন্য, এবং আমি এক জায়গা থেকে লোন নিব, সেই লোন আমি কিভাবে পরিশোধ করব? প্রথমে আমার প্ল্যান এ যদি ফেল করে, আমাকে তো প্ল্যান বি এর রাস্তায় হাঁটতে হবে। তো প্ল্যান বিটা কার? প্ল্যান বিটা শ্রীলঙ্কার। লোনের জন্য ও অ্যাপ্লাই করলো, তারপরে যখন ও দেখলো যে ওর পার্সপেক্টিভ অনুযায়ী হচ্ছে না, তারপরে ম্যানেজমেন্টের জন্য ও আপনার অ্যাপ্লাই করলো এবং রিকোয়েস্ট করলো, যার পরিপ্রেক্ষিতে ওরা ম্যানেজ করছে। এখন হয়ে গেল কি বন্দর দখল করে নিয়ে গেছে। সো এই সব খবরগুলো আসলে একটু আমাদের ভালো মতো ইন ডিটেইল অ্যানালাইসিস করা উচিত। আচ্ছা মামুন ভাই, যে প্রস্তাবটা চীনের পক্ষ থেকে আছে, আমাদের যে $500 কোটি সমপরিমাণ যে ইউয়ান দেওয়ার এক ধরনের প্রস্তাবনা চীনের পক্ষ থেকে আছে, এখন এটা ট্রেড ফ্যাসিলিটি হিসাবে, বাণিজ্য সহায়তা হিসাবে নিলে আমাদের জন্য বেশি কঠিন হয়ে যায় কিনা, নাকি বাজেট সহায়তা হিসাবে নিলে আমাদের সেটা সফট হয় একটু আমাদের জন্য? আমি আসলে এখানে দুই রকমের পার্সপেক্টিভ আছে। মানে এটা বাণিজ্যিক ঋণে পরিণত হতে পারে এরকম এক ধরনের শঙ্কা। এই কারণে বলছি যে এখানে দুই রকমের পার্সপেক্টিভ আছে। আপনি যদি দেখেন বাংলাদেশের নাগরিক পার্সপেক্টিভ থেকে, আপনি অবশ্যই এটা বাজেট সহায়তা হিসাবে হওয়া উচিত, ঠিক আছে। বাট আমি যদি ব্যবসায়িক পার্সপেক্টিভ থেকে দেখি যে আমাকে অর্থনীতির চাকা ঘুরায় রাখতে হবে, ভাই আমি চীন থেকে আমার পণ্য আমদানি না করলে আমি রপ্তানি করতে পারছি না। আমি চীন থেকে পণ্য আমদানি না করলে আমার দেশীয় বাজারে যেই একটা বিশাল বাজার আছে, যারা চীনের পণ্য একদম গ্রামের একটা মুদি দোকান যে আছে, সেও আপনার চীন থেকে আমদানি করা পণ্য বিক্রি করছে, তার সংসার চলছে। এই জিনিসগুলো চলছে না। সো আমরা যদি এখন ব্যবসায়িক পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, কি ব্যাংকের এটা যদি থাকে, বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে যদি প্রাইভেট ব্যাংকগুলো বা সরকারি ব্যাংকগুলো তাদের চাহিদা মতো ইউয়ানের যোগান পায়, আমি যদি চাহিদা মতো আমার এলসিগুলো করতে পারি, তাইলে আমার যে রেগুলার বিজনেসটা আছে সেটা অনেক ভালো হবে এবং উত্তরোত্তর বাড়বে। এটা হচ্ছে ট্রেডের জায়গা। যতগুলো দেশে আপনার চীনের কাছ থেকে আপনার এই ইউয়ানে লোন নিয়েছে এবং ইউয়ানে আপনার এলসিগুলো হচ্ছে, এগুলো ওপেন ইনফরমেশন। আপনি দেখেন যে ওই সব দেশগুলোতে চীনের বিনিয়োগ ড্রাস্টিক্যালি বেড়েছে। প্রথমে যেই জিনিসটা নিয়ে আমরা কথা শুরু করেছিলাম, বাণিজ্য ঘাটতির কথাটা, দেখুন চীনের সাথে আমাদের বাণিজ্য ঘাটতির কিছু সঙ্গত কারণ আছে। আমরা যেই প্রোডাক্টগুলো তৈরি করছি সেগুলো র মেটেরিয়ালসের একটা বড় যোগান, কিছু ক্ষেত্রে 80%, কিছু ক্ষেত্রে 60%, সেটা আমাদের চীন থেকে আনতে হচ্ছে। আমরা যে খুব খুশি হয়ে আনছি তা না, ব্যাপারটা হচ্ছে যে ওই দামে, ওই মানে, ওই টাইমের মধ্যে কেউ দিতে পারছে না। আমরা এই কারণেই আনছি। এখন বাংলাদেশ থেকে আমি যে পাঠাবো, আমার যেই ধরনের পণ্য আমি এক্সপোর্ট করি এবং চীন যেই ধরনের পণ্য ইম্পোর্ট করে তার চাহিদা অনুযায়ী, এই দুইটার মধ্যে খুব একটা মিল নাই, ঠিক আছে। সো আমি যদি চাই যে কালকে চীনে $100 বিলিয়ন গার্মেন্টস এক্সপোর্ট করব, সেটা হবে না। আপনার চামড়া আছে আমাদের এক্সপোর্ট পণ্য, গার্মেন্টসের চীন সবচেয়ে বড় প্রডিউসার, অতএব ওর কাছে আপনার বিক্রি করাটা খুব চ্যালেঞ্জিং। তারপরেও যাচ্ছে চীনে, কারণ ওরা তো চেঞ্জ করছে। ওরা এখন তো হেভি ওয়েট, মানে ওরা হচ্ছে ভ্যালুয়েটেড পোশাকের দিকে যাচ্ছে। এক্স্যাক্টলি। দ্বিতীয় হচ্ছে আছে আমাদের চামড়া সবচেয়ে বড় বায়ার চীন অলরেডি হয়ে আছে।
তো বাকি যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর জন্য আমরা খুব জোরে সোরে চেষ্টা করছি যাতে চীনের বাজারে আমাদের এই পণ্যগুলো বড় মাত্রায় যায়। অনেক সময় বলা হয়ে থাকে এগ্রেসিভ মার্কেটিং করছি না আমরা চীনে, করছি না, সেগুলো নিয়ে একটা লম্বা আলাপ হবে, আজকে আপনার সময় নেই আমি জানি। এটা মানে কি কি ব্যাপারে আমাদের প্রস্তাবনা আছে, গভর্নমেন্টের প্রতি কি করণীয় আছে, ব্যবসায়ীদের প্রতি কি করণীয় আছে, আমাদের বেশ কিছু রিসার্চ আছে, আমরা প্রতিনিয়ত কাজ করছি এটা নিয়ে। মাননীয় প্রধানমন্ত্রী যাচ্ছেন, আশা করছি জুলাইতে সপ্তাহে, তখনও বেশ কিছু পদক্ষেপ আপনারা দেখবেন। আমরা আমাদের প্রসঙ্গে ফেরত আসি। তো যেটা হচ্ছে যে আপনার আমাদের এই জায়গায় আমরা কি চাই, ডাইভার্সিফাইড ইনভেস্টমেন্ট চাই চায়না থেকে। যেই পণ্যগুলো আমরা এখানে তৈরি করছি না কিন্তু চীনের বাজারে সেগুলোর চাহিদা আছে, সেই পণ্যগুলো চীন যেহেতু তাদের দেশে আমি একটা ডিউটি ফ্রি অ্যাক্সেস পাচ্ছি, সো ও আমার এখানে এসে তৈরি করুক। আমি 100টা ইকোনমিক জোন করছি, আমি বিনিয়োগকারীদের জন্য আজকে আপনার অনেক ফেভারেবল পলিসি দিচ্ছি। সো ও যদি এই পণ্যগুলো এখানে তৈরি করে চীনে এক্সপোর্ট করে বা অন্যান্য দেশে এক্সপোর্ট করে, তাহলে কিন্তু আমার বাণিজ্য ঘাটতিটা অনেকটা কমে আসে। এক, বাণিজ্য ঘাটতির ক্ষেত্রে এখানে একটা ব্যাপার কনসিডারেশনে নেওয়া হয় না, আমি বলবো যে এটা নেওয়া উচিত। আমাদের বেবজাতে আপনার সিঙ্গেল কান্ট্রি হিসাবে কিন্তু সবচেয়ে বড় বিনিয়োগকারী দেশ হলো চায়না, এবং বেবজা থেকে একটা বড় অংশের এক্সপোর্ট হচ্ছে সারা পৃথিবীব্যাপী। ঠিক আছে, তো আমরা কিন্তু সেটাকে কনসিডারেশনে নেই না কোনোদিন। আমরা দেখি আমরা সরাসরি ইম্পোর্ট কি করি আর আমরা সরাসরি চীনে, শুধুমাত্র চীনে এক্সপোর্ট কি করি। আমরা যদি এটাকে কনসিডারেশনে নিতাম যে চীন থেকে পণ্য এনে ভ্যালু অ্যাড করে সেই পণ্যগুলোকে যখন আমরা করছি $100 এসে এক্সপোর্ট, তার মধ্যে আমার দেখা যাচ্ছে $80 আমার চীন থেকে আনা হয়েছে, তো সেটা কি আমাদের কনসিডারেশনে নেওয়া উচিত না? মামুন ভাই, চীনের আমদানি করা 20টি যে শীর্ষ পণ্যের তালিকা, সেখানে তো বাংলাদেশের কোনো রপ্তানি পণ্য নেই। অনেক দেশেই নাই, এবং বেশিরভাগ দেশের সাথেই চীনের ট্রেড ডিফিসিট আছে, এবং তারা বিভিন্ন পন্থায় সেগুলোকে কমানোর চেষ্টা করছে, এবং ভিয়েতনাম এক্সট্রিমলি সাকসেসফুল ইন দিস কেস। কারণ ভিয়েতনামের এখন আপনার মূল রপ্তানি পণ্যগুলো দেখেন এবং ভিয়েতনামের মূল রপ্তানিকারক বাজার দেখেন, আপনি দেখবেন যে এই যে তারা ডাইভার্সিফাইড প্রোডাক্টে আসছে এখন, আজকে থেকে 20 বছর আগেও তাদের ওই প্রোডাক্টের প্রোডাকশন ছিল না, ক্যাপাসিটি ছিল না, এবং চীনের বিনিয়োগকারীরা মূলত ওখানে গিয়ে এই প্রোডাক্টগুলো উৎপাদন করেছে। এখন ভিয়েতনামের অনেক ব্যবসায়ীও তার সাথে সংযুক্ত হয়ে আছে। ইউ থিঙ্ক অফ কম্বোডিয়া, ইউ থিঙ্ক অফ লাওস, আরো অনেক দেশ আছে। পূর্ব এশীয় দেশগুলো এই সুবিধাটা বেশি পাচ্ছে আর কি আমাদের তুলনায়। আপনাকে যদি এই শুধুমাত্র আপনার চীন থেকে আপনি আমদানি করবেন, আপনার পণ্য আপনি চীনে রপ্তানি করবেন, সারা পৃথিবী এখন এই সাদা কালো সিস্টেমে নাই রে ভাই। এটা গ্লোবাল ট্রেডটা খুব কমপ্লেক্স হয়ে গেছে। সো আমাদের অবজেক্টিভটা যদি বাণিজ্য ঘাটতি কমানোর হয়, তাহলে সেটাকে আপনার রিয়েলাইজেশনের জন্য যত রকমের কৌশল আছে আমরা সেদিকে হাঁটতে হবে, এবং সেই কৌশলের একটা বড় অংশ হতে পারে চীনের বিনিয়োগ বাংলাদেশে, এবং সেই বিনিয়োগকারীরা আপনার একই রকমের ডাইভার্সিফাইড পণ্য, হয়তো পরবর্তীতে বাংলাদেশি ব্যবসায়ীরা ওই ধরনের পণ্য তৈরিতে আগ্রহী হবেন এবং সারা পৃথিবীব্যাপী এক্সপোর্ট করবেন, চীনেও করবেন, বাণিজ্য ঘাটতি তখনই কমে আসবে। অনেক ধন্যবাদ মামুন ভাই আজকে সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই আরো একদিন চীনের এগ্রেসিভ মার্কেটিং নিয়ে আমরা আলাপ করার সুযোগ হবে আপনার সাথে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, শেষ করছি আপনার সঙ্গে অনুষ্ঠান সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে।